আমরা আপনারা দেখে থাকেন, আজকে থেকে একটি নতুন অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি এবং আজকেই তার প্রথম পর্ব। রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আপনারা ঘরে যখন থাকেন বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে আলোচনা দেখেন এবং সেই আলোচনাগুলোর একটাই মূল উদ্দেশ্য থাকে গোটা দিনের বিভিন্ন ঘটনাবলী নিয়ে একটা আলোচনা এবং বিভিন্ন যারা আমাদের অতিথিরা থাকেন তাদের যে পয়েন্ট অফ ভিউতে তারা যে বক্তব্য রাখেন সেই বক্তব্যগুলো শোনা। আজকে থেকে পাবলিক নাওয়ের নতুন অনুষ্ঠান সম্পাদকীয় আজকে তার প্রথম পর্ব আমরা শুরু করছি এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রসেনজিৎ। আর আমার সঙ্গে আজকের এই অনুষ্ঠানে আলোচনা করার জন্য দুইজন অতিথি রয়েছেন, তাদের সঙ্গে পরিচয়ে যাব, কিন্তু আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব সেটা আগে আমি আমার দর্শকদের বলে দিতে চাইছি। সদ্য পুর নিগম এবং পুরসভার যে ভোট রয়েছে সেই ভোট কিন্তু সাঙ্গ হয়েছে, তার ফলাফল ইতিমধ্যেই আমরা জানি। রাজ্যের এই নির্বাচনে আমরা এর আগে 18-র নির্বাচন দেখেছি, যথেষ্ট গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল। তারপরেই লোকসভার নির্বাচন দেখেছি, পাহাড়ে নির্বাচন দেখেছি, কিন্তু এই পুর নিগম নির্বাচন বা পুর সংস্থার নির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল, তার দিকে গোটা দেশ তাকিয়েছিল। কি কারণে তাকিয়েছিল? কারণ এই নির্বাচনটার এতটা ব্যক্তি ছিল যে গোটা দেশের প্রত্যেকটা বৈদ্যুতিন মাধ্যম, প্রত্যেকটা সংবাদ মাধ্যম এখানে তাকিয়েছিল এবং গোটা দেশের প্রত্যেক রাজনৈতিক ব্যক্তিত্বরা এই নির্বাচন এবং তার ফলাফলের দিকে তাকিয়ে। তৃণমূল কংগ্রেস লড়াই, তার পাশাপাশি রাজ্যের বর্তমান শাসক দল বিজেপির লড়াই শুধু নয়, এই নির্বাচনে পুর সংস্থার নির্বাচনে বেশ কয়েকটি রাজনৈতিক দল মাঠে থাকলেও লড়াই কিন্তু পুরো একেবারে ভোটের দিন এবং ফলাফলের সময়ে যদি বলি ত্রিমুখী হয়েছে। বিজেপি, বামেদের এবং তৃণমূলের মধ্যে লড়াইটা, ফলাফলেও কিন্তু আমরা তাই দেখতে পেলাম। এবং সেখানে দেখা যায় ফলাফল যখন বেরিয়ে আসে, বিশেষ করে আগরতলা পুর নিগমে তৃণমূল কংগ্রেস দ্বিতীয় স্থানে উঠে আসে এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে 2023-এর বিধানসভা নির্বাচন, তার আগে এই পুর নিগম বা পুর সংস্থার নির্বাচনকে অনেকেই সেমিফাইনাল বলছিলেন এবং এটাকে সেমিফাইনাল ধরে নেওয়া হয়েছে। বিভিন্ন নেতা নেত্রী এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের মুখেও তা শোনা গেছে। সুতরাং এই সেমিফাইনালের রেজাল্ট এবং 23-এ কি মোড় হতে পারে বা লড়াইটা কয়মুখী হবে, সেখানেও কি ত্রিমুখী হবে নাকি দ্বিমুখী হবে, নাকি আরো বাড়তে পারে, লড়াইয়ের ময়দানে যারা থাকবেন আরো সেই সংখ্যাটা বাড়তে পারে। তার পাশাপাশি আলোচনার আরো একটি বিষয়বস্তু আজকে রয়েছে। দ্বিতীয় ধাপে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাজ্যের একজন, আমি বলবো না, বেশ কয়েকজন বর্তমান শাসক দলের বিক্ষুব্ধ বিধায়ক রয়েছেন। নাম করে যদি বলতে হয় সুদীপ রায় বর্মন, আশিস সাহা থেকে শুরু করে আরো 1-2 জনের নাম বলা যেতে পারে। প্রশ্ন হচ্ছে এই বারবার যে সুদীপ রায় বর্মন কোন দিকে যাবেন, কারণ নির্বাচনের ঠিক আগেই উনি সাংবাদিক সম্মেলন করে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন। তিনি বলছেন রাজ্যে আইন শৃঙ্খলা নেই, গণতন্ত্রের শাসন নেই, একেবারে কোট আনকোট এই কথাগুলো বলেছেন। এই জায়গা থেকে দাঁড়িয়ে সুদীপ বর্মনের গন্তব্য নাকি সুদীপ বর্মনের জায়গাটা ঠিক করবে 23-এর রাজ্য রাজনীতি, এই বিষয়টা নিয়েও আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে দুইজন অতিথি রয়েছে, তাদের সঙ্গে আগে পরিচয় সেরে নিচ্ছি। একেবারে চেনা মুখ, আপনারা প্রত্যেকদিন দেখেন বিভিন্ন সংবাদ মাধ্যমে, রাজনৈতিক বিশ্লেষক মৃন্ময় চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে। মৃন্ময় দা, তোমাকে স্বাগত জানাই। একই সঙ্গে রয়েছে বিজেপি থেকে তাপস মজুমদার। তাপস বাবু, আপনাকেও স্বাগত জানাই পাবলিক নয় পর্দায়। তাপস বাবু, একটা বিষয় আমি শুরুতেই আপনার কাছে যাব। নির্বাচন তো সদ্য শেষ হলো পুর নিগমের, এই জায়গা থেকে দাঁড়িয়ে পুর নিগম নির্বাচন যখন শেষ হলো তার ঠিক ফলাফল যখন বেরিয়ে এলো, সেখানে দেখা গেছে আপনারা যাদেরকে প্রধান বিরোধী না মানতে চাইলেও বা বিরোধী হিসেবে লড়াই করতে না চাইলেও, সেই তৃণমূল কংগ্রেস কিন্তু আগরতলাতে শুধু পুর নিগমে বলবো না, গোটা রাজ্যেই আপনাদের সঙ্গে টেক্কা দিয়ে লড়াই করেছে। কোথাও কি তৃণমূল কংগ্রেসকে হালকা ভাবে নেওয়াতেই কি এই জিনিসটা হলো? আরেকটু কি গুরুত্ব দিয়ে দেখা উচিত ছিল বিজেপির তৃণমূল কংগ্রেসকে? কি বলবেন আপনি? সাউন্ডটা ক্লিয়ার না দাদা? ডাবল সাউন্ড হচ্ছে, একদম সাউন্ডটা শোনা যাচ্ছে না, ডাবল সাউন্ড।
ঠিক আমি আমি বলছিলাম আমার শব্দ কি এবার শোনা যাচ্ছে একেবারে স্পষ্ট করে? আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? ডাবল সাউন্ড হচ্ছে। বুঝতে পেরেছি, ডাবল সাউন্ড। ঠিক আছে, আমি যে প্রশ্নটা করেছি, নির্বাচন তো শেষ হলো, আপনারা বারবার বলেছিলেন যে এই জায়গা থেকে দাঁড়িয়ে মনে হতে পারে যে নির্বাচনের যে ফলাফল যখন বেরিয়ে এলো সেখানেও আমরা দেখতে পেলাম যে আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোটের আগে থেকে সেভাবে প্রধান বিরোধী বা আপনারা সেভাবে তৃণমূল কংগ্রেসকে লড়াইয়ের ময়দানে দেখতে চাননি, বা তৃণমূল কংগ্রেসকে কোথাও কি আপনারা হালকাভাবে নিয়েছেন, আর তার ফলেই কি তৃণমূল কংগ্রেসের এই ভোটের শতাংশটা বৃদ্ধি পাওয়া? কি বলবেন? প্রথমে আমি যারা ভিউয়ার্স আছেন সবাইকে আমার শুভেচ্ছা এবং নমস্কার, এবং পাবলিক নামের যারা কর্মকর্তা আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। সঙ্গে আপনাকেও। আপনি যে কোশ্চেনটা করেছেন যে তৃণমূল কংগ্রেসকে আমরা গুরুত্ব দেইনি, এরকম তো? কিন্তু তৃণমূল কংগ্রেস ভালো রেজাল্ট করেছে। এটাই তো। বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। ভারতীয় জনতা পার্টি একটা সর্বভারতীয় রাজনৈতিক দল, এবং আমরা সবসময় যে কোনো নির্বাচনকে আমরা গুরুত্ব দিয়ে আমরা নির্বাচনে অবতীর্ণ হই। তো এবার পৌর নিগম, পৌরসভা এবং নগর পঞ্চায়েত নির্বাচনে আমরা গুরুত্ব সহকারে নির্বাচনকে আমরা দেখেছি, এবং যারা লড়াই করেছে তাদেরকে শক্ত প্রতিদ্বন্দ্বী সবাইকে আমরা প্রতিপক্ষ হিসাবে আমরা গুরুত্ব দিয়েছি। কেউ একটু বেশি শক্তিশালী, কেউ একটু দুর্বল। আমরা গুরুত্ব দেইনি এরকম কিছু না। তবে তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় যে তাদের তো কোনো ভিত্তি নেই। তাদের না আছে সংগঠন, না আছে কর্মী, এবং যাদেরকে ত্রিপুরায় যে দায়িত্ব দেওয়া আছে তারা সবাই গুরুত্বহীন। শুধু পশ্চিমবাংলা থেকে নেতারা এখানে আসছেন, সেলিব্রিটিরা এসেছেন, এবং তাদের সমস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সমস্ত নেতৃত্ব এখানে এসেছেন, এক্সেপ্ট মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারা এই নির্বাচনে বেশিরভাগ সিটে আসন দিতে পারেনি। বেশিরভাগ আসনে তারা প্রার্থী দিতে পারেনি। তো যে ত্রিপুরার যে মানুষ রিজেক্ট করেছে সেটা এই নির্বাচনে আমরা বুঝতে পেরেছি, এবং সারা ত্রিপুরার যে মানুষ তাদেরকে রিজেক্ট করেছে, ভোটের মাধ্যমে সেটা প্রতিফলন হয়েছে। যারা কিন্তু আপনি যে কথাটা বলছেন সেটাকে যদি আমি ধরে বলি, আজকের আমি যদি একটা তথ্য যদি দিই, ভোটের ফলাফলটা যদি আমরা দেখি, ভোটের ফলাফলের দিকে যদি আমরা তাকাই, 222টি ওয়ার্ডের নিরিখে যদি আমাকে বলতে হয়, 158টি ওয়ার্ডে দ্বিতীয় হচ্ছে সিপিআইএম, 59টি ওয়ার্ডে দ্বিতীয় হচ্ছে তৃণমূল কংগ্রেস। এই যে 59টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কোন নেতা বা কর্মী ছাড়া যদি উঠে আসতে পারে, সেটা কি তাদের জন্য একটা পজিটিভ পয়েন্ট হতে পারে না? সেটা কি মনে হয় আপনার? না, আমি বলছি 222টি ওয়ার্ডের ভোটের নিরিখে 158টি ওয়ার্ডে দ্বিতীয় হচ্ছে সিপিআইএম, 59টি ওয়ার্ডে হচ্ছে দ্বিতীয় তৃণমূল। এই যে 59টি ওয়ার্ডে তৃণমূলের ভোটটা বৃদ্ধি পাওয়া, সেটা তাদের জন্য কোথাও একটা বাড়তি অক্সিজেন বলে কি আপনার মনে হচ্ছে না? শুনুন, তৃণমূল কংগ্রেস বলছে 2023-এ তারা ত্রিপুরার দখল করবে। আমি আমার বক্তব্যটা কোথায়, যারা বলছে তারা 59টি আসনে সেকেন্ড পজিশন হয়েছে, সেটা কোনো বড় কথা নয়। কারণ এখানে 2018 সালে বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় যে ভারতীয় জনতা পার্টির সরকার বা ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকার ত্রিপুরার যে মানুষ প্রতিষ্ঠিত করেছে,
তারপর এখানে নির্বাচনেও আমরা প্রত্যেকটা নির্বাচনে আমরা দেখেছি বিজেপি প্রত্যেকটা নির্বাচন শুধু এডিসি নির্বাচনে আমরা এককভাবে 10টি আসনে আইপিএফটি আসনে হেরেছে, তার জন্য আমরা এডিসি দখল করতে পারিনি। বিজেপির রেজাল্ট কিন্তু ভালো, 0 থেকে 10 হয়েছে। পঞ্চায়েত নির্বাচন, বাই ইলেকশন, প্রত্যেকটা নির্বাচনে বিজেপি তো ভালো রেজাল্ট করেছে এবং 98 উপরে আমাদের প্রত্যেকটা নির্বাচনে জেতার পার্সেন্টেজ। তো এখানে অন্য কোন দলের অস্তিত্ব বর্তমানে ত্রিপুরায় যে নেই। সিপিআইএম দল যেটা যে দল দীর্ঘ 25 বছর ক্ষমতায় ছিল, তারাই এখন অস্তিত্বহীন হয়ে গেছে। তাদের কর্মী সংগঠন কোনো কিছু অস্তিত্ব নেই। আর এখানে তৃণমূল কংগ্রেস কয়েকদিন তারা একটু লাফালাফি করেছে, ঠিক আছে, কিন্তু তাদেরকে মানুষ অ্যাকসেপ্ট করেনি ত্রিপুরার জন্য। যারা শহরবাসীরা আছেন তারা তাদেরকে অ্যাকসেপ্ট করেনি। নির্বাচনে আমরা বুঝতে পেরেছি। সুতরাং তৃণমূলকে আমরা নির্বাচনে গুরুত্ব দিয়েছি, কিন্তু তাদের দল হিসেবে মানুষ তাদেরকে অ্যাকসেপ্ট করেনি, সেটা প্রকাশ পেয়েছে। ঠিক, তাপস বাবু আমি আসছি আপনার কাছে। তার আগে দর্শকদের আমি মৃন্ময়দার কাছেও যাব একই প্রশ্ন নিয়ে, কিন্তু তার আগে দর্শকদের একটা প্রতিবেদন আমি দেখাতে চাইছি। এই যে ফলাফলটা বেরিয়ে এলো, ফলাফলের লড়াই এবং তার পাশাপাশি কি ইঙ্গিত করছে এই ফলাফল, সেমিফাইনালের ইঙ্গিত 23-এর জন্য কি করছে দর্শকদের জন্য সাঙ্গ হলো রাজ্যের ফলাফলের উপর একটা প্রতিবেদন দেখুন। নির্বাচনের ফলাফলও সকলের সামনে। বলা যায় এবারের পুরো ভোটে গেরুয়া শিবিরের একাধিপত্য, কিন্তু তাতেও গেরুয়া শিবিরের কপালে চিন্তার ভাঁজ। আর এটাই স্বাভাবিক। নির্বাচনের আগে ময়দানে বেশ কয়েকটি দল থাকলেও লড়াই মূলত ত্রিমুখী হয়েছিল, আর ফলাফলেও তার ছাপ দেখা যায়। বিরোধী শিবিরে তৃণমূল এবং বামেদের সঙ্গে কাঁধে কাঁধে লড়াই হয় শাসক বিজেপির। যদিও ফলাফল অন্য কথা বলছে, প্রায় সবকটি ওয়ার্ডেই বিজেপির জয় জয়কার, কিন্তু শতাংশের নিরিখে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম এবং বিরোধী দল তৃণমূল কংগ্রেস যথেষ্ট টেক্কা দিয়েছে। আর এটাই এখন বিজেপির চিন্তার কারণ। 222টি ওয়ার্ডে ভোটের নিরিখে 158টি ওয়ার্ডে দ্বিতীয় সিপিআইএম এবং 59টি ওয়ার্ডে দ্বিতীয় তৃণমূল। 40টি এমন ওয়ার্ড রয়েছে যেখানে শাসক বিজেপির প্রাপ্ত ভোটের চাইতে সিপিআইএম এবং তৃণমূলের একত্রিত ভোট বেশি। আর 40টি ওয়ার্ডের মধ্যে 16টি ওয়ার্ড হচ্ছে আগরতলা পুর নিগমের। ফলাফল ঘোষণার পর শাসক দল বিজেপির বিজয় উল্লাস হলেও কোথাও যেন একটা চিন্তার ছাপ রয়েছে। 2023-এর জন্য কোনোভাবেই সুযোগ নিতে চাইছে না শাসক বিজেপি, তাই দলকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করার প্রয়াস ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও। সম্প্রতি সাঙ্গ হলো রাজ্যের পুর নিগম ও পুর সংস্থার নির্বাচন। নির্বাচনের ফলাফলও সকলের সামনে। বলা যায় এবারের পুরো ভোটে গেরুয়া শিবিরের একাধিপত্য, কিন্তু তাতেও গেরুয়া শিবিরের কপালে চিন্তার ভাঁজ। আর এটাই স্বাভাবিক। নির্বাচনের আগে ময়দানে বেশ কয়েকটি দল থাকলেও লড়াই মূলত ত্রিমুখী হয়েছিল, আর ফলাফলেও তার ছাপ দেখা যায়। বিরোধী শিবিরে তৃণমূল এবং বামেদের সঙ্গে কাঁধে কাঁধে লড়াই হয় শাসক বিজেপির। যদিও ফলাফল অন্য কথা বলছে, প্রায় সবকটি ওয়ার্ডেই বিজেপির জয় জয়কার, কিন্তু শতাংশের নিরিখে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম এবং বিরোধী দল তৃণমূল কংগ্রেস যথেষ্ট টেক্কা দিয়েছে। আর এটাই এখন বিজেপির চিন্তার কারণ। 222টি ওয়ার্ডে ভোটের নিরিখে 158টি ওয়ার্ডে দ্বিতীয় সিপিআইএম এবং 59টি ওয়ার্ডে দ্বিতীয় তৃণমূল। 40টি এমন ওয়ার্ড রয়েছে যেখানে শাসক বিজেপির প্রাপ্ত ভোটের চাইতে সিপিআইএম এবং তৃণমূলের একত্রিত ভোট বেশি। আর 40টি ওয়ার্ডের মধ্যে 16টি ওয়ার্ড হচ্ছে আগরতলা পুর নিগমের। ফলাফল ঘোষণার পর শাসক দল বিজেপি মৃন্ময়দা, আপনি বক্তব্যটা শুনলেন। এই যে আমরা এখন একটা প্রতিবেদন দেখালাম, এখানে একটা বিষয় হচ্ছে যে এই যে 23-এর লড়াইটা, এই লড়াইটা মূলত কতমুখী হতে পারে। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এটা, এবং তার সঙ্গেই যদি আমাকে বলতে হয় তাহলে বলতে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যে তথ্য বলছে এবং নির্বাচনের ফলাফলের যে তথ্য বলছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি 222টি ওয়ার্ডের মধ্যে 158টি ওয়ার্ডে হচ্ছে দ্বিতীয় সিপিআইএম এবং 59টি ওয়ার্ডে দ্বিতীয় হচ্ছে তৃণমূল কংগ্রেস, যারা মাত্র সদ্য লড়াই করেছে। এবং তার মধ্যে 40টি এমন ওয়ার্ড রয়েছে যেখানে শাসক দল বিজেপির প্রাপ্ত ভোট
তার চাইতে সিপিআইএম এবং তৃণমূলের একত্রিত ভোটটা একটু বেশি, এবং এমনও কিছু ওয়ার্ড রয়েছে, এই 40টি ওয়ার্ডের মধ্যে 16টি ওয়ার্ড হচ্ছে পুর নিগমের, আগরতলা পুর নিগমের। এই যে ফলাফলটা বেরিয়ে এলো, সেখানে এই সেমিফাইনালে কিসের ইঙ্গিত দিচ্ছে 23-এ? আমি দুটো প্রশ্ন, একটা হচ্ছে 23-এর লড়াই কয়মুখী হতে পারে, আর দ্বিতীয় কথা হচ্ছে সেমিফাইনালের ফলাফল 23-এর জন্য কিসের ইঙ্গিত দিচ্ছে, কি বলবেন? আমার যেটা মনে হয় যে এবারের পৌরসভা নির্বাচনে তো অনেকগুলি বিষয় সামনে এসেছে। একটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস ত্রিপুরা রাজ্যে 3-4 মাস হলো তারা কাজ শুরু করেছে, কিন্তু পৌরসভা নির্বাচনে এটা একটা মানে একটা দিক নির্দেশ যে ধরুন 3টে পৌরসভার মধ্যে, মানে একটা আগরতলা পৌর নিগম, আমবাসা এবং তেলিয়ামুড়া, এই দুটোর মধ্যে কিন্তু তারা সেকেন্ড পজিশন নেয়, এবং আমবাসাতে তাদের একটা মানে ক্যান্ডিডেটও জিতে। সেটা কিন্তু একটা মানে বিশাল ব্যাপার যে তেলিয়ামুড়া এবং আমবাসাতে তারা সেকেন্ড পজিশন, আগরতলার 26টা ওয়ার্ডে কিন্তু তারা সেকেন্ড পজিশন। তো বা যে জায়গাতে তারা কনসোলিডেট ফর্মে তারা ক্যান্ডিডেট দিয়েছে, সে আগরতলা শহরে আপনি যদি ধরুন 51টা সিটে 51 জন প্রার্থী তারা দিয়েছে, মানে তা বিভিন্ন ধরনের বিভিন্ন রাজনৈতিক দলে যে মত, সেই মত হচ্ছে যে এই নির্বাচনে শাসক পার্টির একটা চাপ ছিল, প্রচন্ড পরিমাণ চাপ ছিল ক্যান্ডিডেটদের উপরে নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন সময়েও, প্রচার করার সময়ও, যেটা নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত মানে মামলা হয়েছে। সুপ্রিম কোর্টে পর্যন্ত আপনার এই ত্রিপুরা নির্বাচন নিয়ে মানে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণও ছিল, তাদের কিছু নির্দেশও ছিল। সেটা ইলেকশনের দিন যেমন ছিল, কাউন্টিং এর দিনও ছিল। সেদিক থেকে কিন্তু একটা মানে ফাইট, মানে একটা লড়াই কিন্তু তৃণমূল কংগ্রেস অন্তত বিজেপি রুলিং পার্টিকে আগরতলা এবং তেলিয়ামুড়া আমবাসাতে দিতে পেরেছে। সেই অর্থে কিন্তু এটা 3 মাসের একটা পার্টি বা 6 মাসের একটা পার্টি, যে পার্টিটাই হোক, তাদের আগরতলার অংশের একটা মানুষ কিন্তু তাদের পক্ষে দাঁড়িয়েছে, কারণ 20% ভোট নেয়াত কম না। এই প্রথম নির্বাচনে দাঁড়িয়ে এত কিছুর মধ্যেও তাদের দাঁড়ানোটা এবং একটা অংশের ভোট পাওয়াটা, এটা আগামী দিনের জন্য একটা তৃণমূলের জন্য অন্তত ভালো দিক, এবং রুলিং পার্টির জন্য এটা একটা চিন্তার ব্যাপার যে একটা থার্ড ফোর্সও কিন্তু লেফট, তথাকথিত যে মানে ত্রিপুরাতে লেফট হিসেবেই যারা এখনো সংসদীয় রাজনীতিতে অপোজিশন হিসেবে আছে, তাদেরও কিন্তু এই জায়গাতে একটা ভয়ের ব্যাপার আছে, তৃণমূল একটা জায়গা নিচ্ছে। পাহাড়ে যদি আমরা দেখি যে পাহাড়ে উনি যেটা বললেন, এনডিসি ইলেকশনে আমরা আইপিএফটি বিজেপি জোট হয়েছিল, সে জায়গাতে বিজেপি ভালো রেজাল্ট করেছে, জোট খারাপ করেছে, বিষয়টা এইভাবে ভেঙে ভেঙে দেখার দরকার নেই। মানে আইপিএফটি বিজেপি জোট এডিসি দখল করতে ব্যর্থ হয়েছে, সেই জায়গাতে টিপরা মথা সেই জায়গাতে তাদের বিজয়েরটা ছিনিয়ে নিয়েছে। সেটাও কিন্তু একটা নতুন পার্টি, মানে খুব অল্প দিনের মধ্যে কিন্তু এডিসি ইলেকশন আগে তারা তৈরি করেছে, তারপরে তারা এডিসি ইলেকশন লড়েছে, আর এডিসি ইলেকশনে কিন্তু তারা 18টার মতন তারা সিট দখল করে নিয়েছে। সেদিক থেকে কিন্তু এটা একটা ট্রেন্ড, মানে ট্রাইবেল এলাকার টিপরা মথা আর নন ট্রাইবেল এলাকা বেঙ্গলি মানে প্লেন্স এর মধ্যে তৃণমূল কংগ্রেসের একটা এন্ট্রি, সেটা কিন্তু ত্রিপুরার পলিটিক্স এর ক্ষেত্রে একটা মানে রুলিং পার্টি এবং অপোজিশন যারা এতদিন যাবত যেটা ছিল, সেটা কিন্তু একটা তাদের ক্ষেত্রে একটা চিন্তার ব্যাপার যে এই দুটো নতুন শক্তি কিন্তু সামনে চলে আসছে। কারণ যেটা দেখলাম আমরা সাধারণভাবেই 2018-র বিধানসভা নির্বাচনের সময়ও কিন্তু ত্রিপুরাতে বর্তমান যে রুলিং পার্টির ভোট সংখ্যা কিন্তু বেশি ছিল না, বা 2013-তে তাদের ভোট পার্সেন্টেজও তেমন ছিল না। সেটা তাদের যে কোনো কারণেই হোক, 2018-তে মানুষ একটা চেঞ্জ চেয়েছিল, একটা পলিটিক্যাল পার্টির টোটাল ভোটটা এদিকে শিফট করে, লেফটের একটা ভোট শিফট করে সেদিক থেকে তাদের পক্ষে পাওয়ারে আসা ইজি হয়ে যায়। এখন সেই জায়গাতে কিন্তু তাদের যে ভোটার, যে তারাই তাদেরকে ভোট দিয়েছিল, 43% ভোট তাদেরকে দিয়েছিল, 7% পয়েন্ট সামথিং ভোট পেয়েছিল আইপিএফটি, সেই অর্থে মোর দেন 50% ভোট বিজেপি আইপিএফটি জোটকে মিলেছিল। সেই কিন্তু এই 43% ভোট যে তাদের একদম কনসোলিডেটেড ভোট, সেটা কিন্তু তারা নির্দ্বিধায় বলতে পারেন না। সেই অর্থে কিন্তু এই ভোটটার মধ্যে একটা ভাঙাচোরা হয়। সেদিক থেকে আগামী নির্বাচনে আমার যেটা মনে হয় যে একটা রুলিং পার্টি রিজনাল পার্টি আইপিএফটির সাথে করেছিল, নেক্সট 2023-এ তারা আইপিএফটির সাথে জোট করবে কিনা বা আইপিএফটি তাদের সাথে জোট করবে কিনা, সেটা একটা প্রশ্ন চিহ্ন। দুই হচ্ছে তৃণমূল কংগ্রেস বিজেপি রুলিং পার্টিকে যদি আটকাতে হয়, তাহলে কিন্তু এটা একটা ঘটনা যে অপোজিশন যদি ডিভাইডেড হয়ে যায়, ভাগ হয়ে যায়, তাহলে কিন্তু রুলিং পার্টির পক্ষে জয়লাভ করাটা খুব ইজি হয়।
সেদিক থেকে অপোজিশনকে ইউনাইটেড হয়েই কিন্তু এই লড়াইটা দিতে পারে। যেটা আপনি এখানে বললেন যে 40টার মতন ওয়ার্ড আছে, যে ওয়ার্ডে রুলিং পার্টির ভোট এবং অপোজিশনের ভোট, তৃণমূল এবং সিপিএম এর ভোটটা যদি টালি করা যায় তাহলে অপোজিশনের ভোটটা একটু বেশি থাকে। সেদিক থেকে বলছি যদি অপোজিশনটা ইউনাইটেড হয় তাহলে রুলিং পার্টিকে একটা শক্ত ফাইট তারা দিতে পারবে। আর এই ক্ষেত্রে যেটা ইনফাইটিংস, রুলিং পার্টির মধ্যে যে অন্তর্কুন্দল আছে সেই কুন্দলটাও হয়তো কিছুটা মানে অগ্নিতে ঘৃতাহুতির মতন কাজ করতে পারে। যদি রুলিং পার্টির যে ইনফাইটিংস আছে বা অন্তর্কুন্দল যেটা আছে সেটা যদি সামনে চলে আসে, যেটাই পৌরসভা নির্বাচনের সময় আমরা দেখলাম 2 দিন আগে, পৌরসভা নির্বাচনের 2 দিন আগে তাদের রুলিং পার্টির মানে এমএলএ যেটা বললেন আগরতলা শহরের যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এটা 2019-এর পার্লামেন্ট ইলেকশনের আগেও উনি বলেছিলেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ত্রিপুরার বুকে ভেঙে পড়েছে, সেটা দেখা যাচ্ছে। এখনো এটা বলেছেন। সেদিক থেকে এটা বলা যায় যে একটা মানে দলের মধ্যে একটা অন্তর্বিরোধ, অন্তর্কুন্দল আছে। আবার বাইরে মানুষের মধ্যে এই ধরনের একটা ইউনাইটেড হওয়া, সিপিএম এর পক্ষে একটা ভোট, তৃণমূলের পক্ষে একটা ভোট, টিপরা মথার পক্ষে একটা ভোট, সেই যে ভোটগুলি আছে সেই ভোটগুলি যদি এই পার্টিগুলো যদি ইউনাইটেড হতে পারে তাহলে নিশ্চয়ই তৃণমূল মানে রুলিং পার্টির পক্ষে এটা একটা চিন্তার বিষয়। সেদিক থেকে আমার কাছে যেটা মনে হয়, ধরুন শুধুমাত্র তৃণমূল, সিপিএম, বিজেপি এরকম না, তৃণমূল আছে, সিপিএম আছে, টিপরা মথা আছে, তাদের মধ্যে যদি সম্মিলিত একটা ইউনাইটেড হতে পারে, কোথাও না কোথাও যদি একটা সমঝোতা হয়ে যায় তাহলে ধরুন আপনার রুলিং পার্টির পক্ষে এটা মোকাবেলা করা কঠিন হয়ে যাবে, পাহাড় এবং সমতল মিলেই। ঠিক, আমি তাপসদা আপনার কাছে আসবো। এই যে মানে 40টা আসন, 40টা আসনের মধ্যে বিজেপির মানে শাসক দলের ভোট এবং যারা বিরোধী ছিলেন সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস, তাদের ভোট যদি প্লাস করা হয়, বিরোধীদের ভোটটা যদি প্লাস করা হয়, তাহলে কোথাও দেখা যাচ্ছে এই 40টা ওয়ার্ডের মধ্যে শাসক দলের থেকে ভোট পার্সেন্টেজটা বেশি। এই যে শতাংশটা বাড়লো, আপনি মানতে চান বা না চান, এটা কি কোথাও একটা চিন্তার ভাঁজ নয়? সেটা কি আপনাদেরকে ভাবাচ্ছে না যে এই যে একটা মানে, আমি যদি এই সঙ্গে আরো একটা বিষয় আমি যুক্ত করতে চাইছি, যেটা বিরোধীদের যেটা বক্তব্য, বিরোধীরা বলছেন যে তাদেরকে কেন্দ্রে ভোট দিতে যেতে দেওয়া হয়নি, তারা যেতে পারেননি ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য। এই বক্তব্যটা যদি বিরোধীদের বক্তব্যটা যদি সত্যি হয়, তাহলে কি কোথাও যদি মানে তারা যেটা দাবি করছেন সবটাই ছাপ্পা ভোট হয়েছে, ছাপ্পা পড়লেও যারাই ভোট কেন্দ্রে গেছেন তাদের পার্সেন্টেজটা কি তৃণমূলের দিকে গেছে? আমি বিরোধীদের বারবার বলছি, বিরোধীদের কথা যদি সত্য ধরে নেওয়া হয়, আমাদের বক্তব্য নয়, বিরোধীদের বক্তব্য যদি সত্য ধরে নেওয়া হয়, কি বলবেন তাপসদা? তাপসদা আপনার শব্দটা একটু আনমিউট যদি করতে পারেন, আপনারটা মিউট হয়ে আছে। এখন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, বলুন। না, বলুন। বিরোধীরা বলছে যে ছাপ্পা ভোট হয়েছে, র্যাগিং হয়েছে, এটা তো প্রত্যেকটা নির্বাচনের পর এটা বিরোধীদের ক্যারেক্টার, এটা বলবেই। যারা বেশিরভাগ আসনই প্রার্থী দিতে পারে না, তো তারা তো তাদের কাছে অস্ত্র একটাই আছে যে তারা বলবে ছাপ্পা ভোট হয়েছে, র্যাগিং হয়েছে, হ্যাঁ জবরদস্তি করা হয়েছে, ভোটারদেরকে আসতে দেওয়া হয়নি, এগুলি বলবে। এগুলি চিরাচরিত প্রথা, রাজনীতি পুরের যে রাজনীতি। তো এগুলি আজকে সিপিএমরা যখন ত্রিপুরায় যে ক্ষমতায় ছিল তখন তারা কি করেছে, নির্বাচনের আগে, নির্বাচনের সময়, পরবর্তী সময় আমরা দেখেছি কংগ্রেসরা বারবার অভিযোগ তুলতো নির্বাচন হয়নি, র্যাগিং হয়েছে, ছাপ্পা ভোট হয়েছে। তো এরকম করতে করতে তো সিপিএমরা ত্রিপুরায় যে 25 বছর ক্ষমতায় ছিল, কংগ্রেস ক্ষমতায় আসতে পারেনি, শুধু অভিযোগই করে গেছে প্রত্যেকটা নির্বাচনের পর। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আজকে যারা বলছে যে আমরা 2023-এ ক্ষমতায় আসব, এবং শুধু এটুকু বলে তারা থেমে থাকেনি, তাদের যে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, উনিও একটা প্রেসের সামনে বলে দিয়েছেন আমরা 23-এ ক্ষমতায় আসছি। তো তাদের বেস গ্রাউন্ডটা কোথায়? তাদের কি কমিটেড ভোটার আছে ত্রিপুরা রাজ্যে? আর আরেকটা বিষয়, এত বড় বিষয় হলো যে তৃণমূল কংগ্রেসকে 1998 সাল থেকে ত্রিপুরা রাজ্যের মানুষ সুযোগ দিয়েছে। কংগ্রেসকে যেরকম দিয়েছে কমিউনিস্টের বিরুদ্ধে লড়াই করার জন্য বা জেতার জন্য ভোট করেছে বা সাপোর্ট করেছে,
কংগ্রেসকে দিয়েছে, তৃণমূল কংগ্রেসকেও দিয়েছে। 98 সাল থেকে তৃণমূল কংগ্রেসকে ত্রিপুরায় যে মানুষ চেয়েছে, এবং কংগ্রেসের অনেক নেতারা তৎকালীন সময়ে সুধীর রঞ্জন মজুমদার প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, উনিও তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। আশিস শাহ তারা অনেকেই কংগ্রেসের অনেক নেতারাই পরবর্তী সময় সুদীপ রায় বর্মন তারাও যোগদান করেছিলেন তৃণমূল কংগ্রেসে। কিন্তু আলটিমেটলি কমিউনিস্টের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে পারে সেটা 2018 সালে বিজেপি পেরেছে, এবং 2015 সাল থেকে কিন্তু আজকে 3-4 মাস হয়েছে তৃণমূল ত্রিপুরায় যে এসে তারা বলছে আমরা ক্ষমতা দখল করব। কেন বলছে? কারণ পশ্চিম বাংলায় তারা ক্ষমতায় এসছে, এবং প্রত্যেকটা পশ্চিম বাংলা নির্বাচনের পরই তারা ত্রিপুরায় যে কিছুদিনের জন্য তারা এখানে একটা হাওয়া সৃষ্টি করার চেষ্টা করে, এরকম এবারও সেটা করেছে তারা। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে আপনাদেরকে কমিউনিস্টদের হটানোর জন্য ত্রিপুরার মানুষ তো সুযোগ দিয়েছিল, তখন তো আপনারা পারেননি, কমিউনিস্টকে হটাতে পারেননি। 25 বছর কমিউনিস্ট ত্রিপুরার যে ক্ষমতায় ছিল, এবং তৃণমূল কংগ্রেসের মুখ্য প্রতিদ্বন্দ্বী পশ্চিম বাংলায়ও কমিউনিস্টদের বিরুদ্ধে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা দখল করেছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন। তো এই কমিউনিস্টের বিরুদ্ধে তারা ত্রিপুরায় যে তারা ক্ষমতা দখল করতে পারেনি, লড়াই করতে পারেনি, তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের একটা সময় তৃণমূল কংগ্রেসের সাইনবোর্ড সর্বোচ্চ দল হয়ে গেছে ত্রিপুরা রাজ্যের মধ্যে। আজকে যখন এই কমিউনিস্টের বিরুদ্ধে বিজেপিকে মানুষ চুজ করেছে 2018 সালে, এখন তারা পশ্চিমবাংলা থেকে এখানে এসে ফায়দাটা কাকে তুলে দেবে? সিপিএম কে তুলে দেওয়ার চেষ্টা করছে। এখন তাদের সিপিএম এর সাথে তাদের কোনো শত্রুতামি নেই, তাদের কোনো রাজনৈতিক শত্রুতামি তৃণমূল কংগ্রেসের সাথে নেই। কিন্তু এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে কমিউনিস্টের বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে লড়াই করে পশ্চিমবাংলায় অনেক ঘটনার সাক্ষী আছে সারা ভারতবর্ষের মানুষ, এই ত্রিপুরা রাজ্যের মানুষ, পশ্চিমবাংলার মানুষ। তো আজকে আলটিমেটলি তৃণমূল যেটা করছে এতে লাভ হবে কার? কমিউনিস্টদের লাভ হবে। তৃণমূল ত্রিপুরা রাজ্যের মানুষ এত বোকা নয় যে 2 দিন হয়েছে একটা পার্টি এখানে হঠাৎ করে ব্যাঙের ছাতার মতো উঠবে, সেটাকে সাপোর্ট করে দেবে। ত্রিপুরা রাজ্যের মানুষকে এত বোকা ভাবলে সেটা ভুল হবে। একটা পরিবেশ তৈরি করা হয়েছে, পেয়েছে তাপসদা। হ্যাঁ, একটা পরিবেশ নিশ্চয়ই ঠিক তৈরি করা হয়েছে এই 2-4 মাসের মধ্যে। এতে ত্রিপুরা রাজ্যের মানুষ বা যারা পৌরবাসী আছে তারা কিন্তু বিভ্রান্ত হয়নি, ঠিক আছে? তো মানুষ বিজেপির পক্ষে 2018 সালে রায় দিয়েছে, এবং প্রকৃত কমিউনিস্টদের বিরোধী যদি থেকে থাকে, আমরা বলবো না শুধু কমিউনিস্টদের বিরোধী, আমরা যারা দেশের বিরোধী তাদের বিরোধী, আমরা যেই দলে দেশ বিরোধী কথা বলবে তাদের বিরোধী আমরা। তো ভারতবর্ষকে গঠন করা জন্য আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে কাজ করছেন, 2018 সালে ত্রিপুরা রাজ্যের বিজেপির আইপিএফটি সরকার আসার পর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, সেই কাজটাকে বাধাপ্রাপ্ত করে দেওয়ার জন্য আজকে পশ্চিম বাংলা থেকে কোটি কোটি টাকা খরচা করা হয়েছে। ভাবা যায় এইভাবে এত নেতা, এত কর্মী পয়সার বিনিময়ে পশ্চিম বাংলা থেকে 5,000-10,000 টাকার বিনিময়ে এখানে এসেছে, এবং বাস ভর্তি করে সেখানে এটাও বলতে হচ্ছে পশ্চিমবঙ্গ বঙ্গ নির্বাচনে, বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বিজেপিও তো ঘাঁটি গেড়েছিল, বিজেপির বহু নেতারা পশ্চিমবঙ্গে এসেছিলেন। আসতেই পারেন, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে একটা অস্থির, আমরা পশ্চিম বাংলায় গিয়ে অস্থির পরিবেশ বিজেপি তৈরি করেনি। ওখানে লড়াই করার জন্য বিজেপি সেখানে তৃণমূল কংগ্রেসের সাথে রাজনৈতিক লড়াই করেছে পশ্চিম বাংলায়, কিন্তু ত্রিপুরায় যে এসে তৃণমূল কংগ্রেস তারা অস্থিরতা পরিবেশ সৃষ্টি করেছে, সেটা সারা ত্রিপুরা রাজ্যের মানুষ পরিলক্ষিত করেছে। আরে আমরা তো সোশ্যাল মিডিয়াতে বা নিউজে তো আপনারা দেখেছেন তাদের সেলিব্রিটি সায়নী ঘোষ মুখ্যমন্ত্রীর সবার সামনে দিয়ে যেতে সে কটাক্ষ করছে, বিরূপ এটা নিন্দনীয় মন্তব্য করছে, এতে কি উত্তেজিত করছে কর্মীদেরকে, পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে, থানার মধ্যে গিয়ে দুর্ব্যবহার করেছে, ওসি সাহেবের সাথে দুর্ব্যবহার করেছে, এবং আমবাসাতে আমরা দেখেছি কিভাবে বিজেপির বাইক ভাঙা হয়েছে, মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করা হয়েছে।
তো একটা অস্থির পরিবেশ সৃষ্টি করে তারা ত্রিপুরার যে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করেছিল, কিন্তু ত্রিপুরা রাজ্যের সচেতন নাগরিকগণ, পৌর নাগরিকগণ যোগ্য জবাব দিয়েছে যে বিজেপি একমাত্র শক্তি, বিজেপি একমাত্র দল, বিজেপি একমাত্র সরকার ত্রিপুরা রাজ্যে দিয়েছে, যে সরকার ত্রিপুরা রাজ্যের 37 লক্ষ জনতার সরকার, এবং এই বিজেপির পক্ষে ত্রিপুরা রাজ্যের মানুষ আছে। 2023-এর যে নির্বাচন হবে, বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে বিজেপি আরো অনেক বেশি সিটে এখানে জয়যুক্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। আমি আমাদের আজকের একেবারে যখন শেষ দিকে আছি, দ্বিতীয় যে প্রসঙ্গ আমাদের আজকে ছিল যে সুদীপের গন্তব্য কি মোড় ঘোরাবে রাজ্য রাজনীতির, সেই প্রসঙ্গে একটা প্রতিবেদন দেখাবো যে সুদীপ বর্মন যদি তার কি মানে সে কি পরিণতি হতে পারে, কারণ আপনারা বলেছিলেন, আপনাদের দলের তরফ থেকে বলা হয়েছিল যে তারা আপনাদের দলের বিধায়ক পদক্ষেপ নিতে পারে, সুতরাং সেই পদক্ষেপ কবে নেওয়া হবে সেই বিষয় সমস্ত একটা প্রতিবেদন আগে ধরবো, তারপরেই আমি এই বিষয়ে আলোচনায় ঢুকবো। একটা প্রতিবেদন দর্শকদের জন্য। শাসক দলের একজন হেভিওয়েট বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে দল। কে এই বিধায়ক? ইতিমধ্যেই প্রকাশ্যে সেই নাম। একাধিকবার বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন বিষয় নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন তিনি, বিরোধিতা করেছেন দলের বিভিন্ন বিষয় নিয়ে। দল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে রাজ্য রাজনীতিতে জাঁকিয়ে বসতে চাইছে তৃণমূল কংগ্রেস। বিজেপির ঘরের কাজিয়াকে হাতিয়ার করে রাজ্যে সংগঠন করতে চাইছে তারা। এবার কি তাহলে সুদীপ রায় বর্মনকে দল বিরোধী কার্যকলাপ এবং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য রাখার জন্য দল থেকেই বহিষ্কার করা হবে তাকে? প্রশ্ন জনমনে। শুধু তাই নয়, সূত্রের খবর ইতিমধ্যেই প্রদেশ বিজেপি সভাপতির তরফে একটি রিপোর্ট কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। যদি সুদীপ রায় বর্মনকে দল থেকে বহিষ্কার করা হয়, তাহলে কি তিনি অন্য দলে যাবেন নাকি রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন? কারণ তৃণমূল প্রসঙ্গে সুদীপের গলায় তেমন কোনো সুর নেই। তাছাড়া একাধিক বক্তব্যে তিনি বলেছেন, এর আগে যখন তৃণমূলে ছিলেন তখন তৃণমূল তাদের যোগ্য সম্মান দেয়নি। এবার কি তাহলে পুরনো দলেই অভিমান ভুলে পুনরায় যোগ দেবেন? তৃণমূল কি নেবে সুদীপ রায় বর্মনকে? কারণ 2018-এর আগে তৃণমূলকে যারা নেতৃত্ব দিয়েছিলেন, একাংশের মতে তাদের জন্যই তখন রাজ্যে তৃণমূলের সংগঠন মজবুত হয়নি। কিছুদিন আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়ও একই সুর শোনা যায়। রাজ্যে এক জনসভা থেকে তিনিও এই একই কথা স্বীকার করেছিলেন। তিনি স্পষ্ট বলেছিলেন, নেতৃত্বের গাফিলতিতে সেই সময় তৃণমূল লড়াইয়ে ব্যর্থ হয়েছিল। এখন কানাঘোষা শোনা যাচ্ছে খুব শীঘ্রই বিধায়ক সুদীপ রায় বর্মন তৃণমূলের দ্বারস্থ হবেন। সূত্রের খবর, দল কোনো ব্যবস্থা নেওয়ার আগেই বিধায়ক দ্বয় চলে যাবেন অন্য দলে। রাজনৈতিক মহলে চর্চা, যদি বিধায়ক তা করেন তাহলে তার বিধায়ক পদ নিয়েও বিপাকে পড়তে হবে। এখন দেখার, সময়ের সঙ্গে রাজ্য রাজনীতির দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটে কিনা। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও। রাজ্য মৃন্ময়দা, এই প্রসঙ্গটা নিয়ে আমি যদি দ্বিতীয় আমাদের যে প্রসঙ্গ রয়েছে সেই প্রসঙ্গটা নিয়ে আপনার কাছে যাব, যে একেবারে এই সরাসরি প্রসঙ্গটাই যদি প্রশ্ন হয় যে সুদীপের গন্তব্য কি মোড় ঘোরাবে রাজ্য রাজনীতিতে, বা সুদীপকে নিয়ে কি পদক্ষেপ নিতে পারে দল, যদি দল পদক্ষেপ নেয় তারপর সুদীপ কি গন্তব্য নেবে, আর এই গন্তব্য বা সুদীপ দলে থাকলেও কি মোড় ঘোরাতে পারে রাজ্য রাজনীতিতে, সুদীপ কি করতে পারে? মৃন্ময়দা, হ্যাঁ, আমি বলছি যে সুদীপ বাবুর বিরুদ্ধে যদি সংগঠন মানে পার্টি পদক্ষেপ নেয়, হ্যাঁ, শোকজ করতে পারে, উনাকে এক্সপাল করতে পারে, বহিষ্কার করতে পারে, যাই কিছু ওনাকে করতে পারে, মানে ল এন্ড অর্ডার মানে ত্রিপুরার পার্টির শৃঙ্খলা নষ্ট করার প্রশ্নে ওটা করতেই পারেন। অলরেডি আমি যতটুকু শুনেছি, অলরেডি ইতিমধ্যে ওনার বিরুদ্ধে একটা অভিযোগও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জমা পড়েছে। এটা আমার শোনা কথা, সত্যতা আমি জানি না। তো জমা পড়েছে, সে দিক থেকে হতে পারে যদি তারা, বা এখানে তারা যেদিন উনি প্রেস মিট করলেন ওই দিন রাতের বেলায় মানে আগরতলাতে বিজেপি সদর দপ্তর থেকে প্রেস মিট করে বলা হয়েছিল যে ইলেকশনের পরে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, যেটা তারা নেন।
তো সেদিক থেকে যদি তারা নেন বা যদি নিয়েও থাকেন ওনার মানে এই এখন যেটা বোঝা যাচ্ছে যে এই বর্তমান নেতৃত্বের সাথে ওনার একটা তীব্র বিরোধিতা আছে, তীব্র বিরোধ আছে। এটা আলটিমেটলি 2023-এর ইলেকশন পর্যন্ত এই বিরোধ কোন জায়গায় নিয়ে যাবে, উনি পার্টি ওনাকে ছাড়বে না উনি পার্টিটা ছাড়বেন। যদি উনি পার্টিটা ছেড়ে দেন বা পার্টি ওনাকে ছেড়ে দেয়, তাহলে উনি যে নতুন পার্টির দিকে চলে যাবেন সেই পার্টির দিকে পাল্লাটা ভারী হবে। যে পার্টির দিকে উনি চলে যাবেন, এটা যদি যে কোনো পার্টি হতে পারেন, যে কোনো পার্টি হতে পারে, যে পার্টির সাথে উনি যদি সামিল হন, তাহলে উনার যে একটা মানে জনসমর্থন যেটা আছে বা ওনার যে প্রভাব আছে, সেই প্রভাবটা কিন্তু যে পার্টিতে যুক্ত হবেন সেই পার্টিতে এটা কাজ করবে। এটা একটা মানে ভালো একটা শক্তি হিসেবে সামনে চলে আসবে। কারণ ইতিমধ্যে এটা আপনারা দেখেছেন মানে বিভিন্ন জায়গাতে কিন্তু অন্তর্কুন্দলটা সামনে চলে এসছে, মানে রুলিং পার্টির মধ্যে বিভিন্ন ধরনের অন্তর্কুন্দল কিন্তু চোখে আসে। কারণ এটা যদিও তারা মানে সুশৃঙ্খল একটা পার্টির কথা বলেন, কিন্তু তাদেরও যে কমিটেড মাস বেস, যেটা আমি আগেও বলেছি, তাদের কমিটেড মাস বেসটা কিন্তু এখন ত্রিপুরার বুকে তৈরি হয়। এই মাস বেসটা কিন্তু অন্য দুটো পলিটিক্যাল পার্টি থেকে চলে যাওয়া, তাদের কোনো মানে সেই অর্থের মানে ত্রিপুরার বুকে লড়াই সংগ্রাম করে গড়ে ওঠা একটা মাস বেস সেরকম কিছু নেই। একটা পলিটিক্যাল সিচুয়েশনে একটা পলিটিক্যাল পার্টির পুরো বেসটা চলে যায়, আরেকটা পলিটিক্যাল পার্টির কিছু একটা অংশ চলে যায়, সেদিক থেকে এখন মাস বেসটা কমিটেড হয়নি। তো সেদিক থেকে এটা ওনার একটা লং স্ট্যান্ডিং, কিন্তু উনি সিটিং এমএলএ, তো তার একটা নিজস্ব মাস বেস আছে সেই, এবং একটা অল ত্রিপুরাতে সারা ত্রিপুরাতেই ওনার একটা নেটওয়ার্ক আছে। স্বাভাবিক কারণে এটা পার্টির মধ্যে এবং পার্টির বাইরে একটা প্রভাব, রাজনৈতিক প্রভাব পড়বে। উনি যদি পার্টি থেকে ওনাকে বের করে দেওয়া হয় আর উনি যদি স্বেচ্ছায় বেরিয়ে যান, হ্যাঁ, যেটাই ঘটুক তাতে কিন্তু মানে মানে রুলিং পার্টির ক্ষেত্রে এটা একটা চিন্তার বিষয়ই হয়ে দাঁড়াবে আগামী 2023-এর নির্বাচনে এটা প্রভাব পড়তে পারে। এই জায়গাতে দাঁড়িয়ে যেটা বলা হচ্ছে যে সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে, এবং আপনাদের দলের মুখপাত্র সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে পুর নির্বাচন সাঙ্গ হলেই সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে সাংগঠনিকভাবে পদক্ষেপ নেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তা হয়নি। সাঙ্গ হয়েছে, ফলাফল আমরা দেখলাম বিজেপির জয় জয়কার। কোথাও কি মানে সাধারণ মানুষের মনে এই প্রশ্ন যে সুদীপ রায় বর্মনকে যদি এখনই দল থেকে বের করে দেওয়া হয়, বা ওনার বিরুদ্ধে এর আগেও আমরা দেখেছি পদক্ষেপ হিসেবে উনি যখন দল বিরোধী মন্তব্য করেছেন তখন দেখা গেছে ওনার মন্ত্রিত্ব ওনাকে খোয়াতে হয়েছে শাস্তি স্বরূপ। এবার যদি সর্বোপরি একেবারে সর্বোচ্চ কোনো পদক্ষেপ থাকে তাহলে দল থেকে বহিষ্কার করা, আর এই সিদ্ধান্তটা কি বিজেপি নেবে? তাহলে কি বিজেপির কোথাও ক্ষতি হবে যদি সুদীপ রায় বর্মনকে দল থেকে বের করে দেওয়া হয়? তাপসদা শুনতে পাচ্ছেন? আপনারটা বোধহয় মিউট হয়ে আছে, একটু যদি দয়া করে আনমিউট করে দিন। এখন ঠিক আছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এই যে প্রশ্নটা, যদি সুদীপ রায় বর্মনকে দল থেকে বের করে দেওয়া হয় তাহলে সেটা কি দলের পক্ষে একটা ক্ষতি হতে পারে? দেখুন, সুদীপ রায় বর্মনের ম্যাটারটা আমাদের দল আছে, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আছে, আমাদের স্টেট কমিটি আছে। আমাদের দলে যদি কেউ দল বিরোধী কাজ করে বা তার অ্যাক্টিভিটিতে যদি দল বিরোধী হয়ে থাকে, তাহলে দল তার বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেয়। তো আমাদের দলের পক্ষ থেকে যে বলছেন যে সুদীপ রায় বর্মনকে দল থেকে না, সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এরকম বক্তব্য সুদীপ রায় বর্মনের নাম বলে কিন্তু কোথাও বলা হয়নি। বলা হয়েছে নাম না বললেও তো তাপসদা এখানে তো বোঝাই যায় যে যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেটা সুদীপ রায় বর্মন, নাম না বললেও তো বোঝা যায়। না না না, এটা তো যার বিরুদ্ধে নাম না বললে আপনি কিভাবে বলতে পারেন যে সুদীপ রায় বর্মনের ব্যাপারে বলা হয়েছে? বলা হয়েছে দল নির্বাচনের আগে দল বিরোধী কার্যকলাপ বা দলের একেবারে সরকারকে নিয়ে কথা তো সুদীপ রায় বর্মনই বললেন, তার বিরুদ্ধে দল যথাযোগ্য ব্যবস্থা নেবে। ঠিক আছে, এবার সুদীপ রায় বর্মনের যে ম্যাটারটা, সেটা যদি উনি দল বিরোধী কাজ করে থাকেন, যদি ওনার মাধ্যমে দলের ভাবমূর্তি নষ্ট হয়ে থাকে বা দলের ক্ষতি হয়ে থাকে, তাহলে দলই তো ব্যবস্থা নেবে। আমাদের রাজ্য কমিটি আছে, আমাদের কেন্দ্রীয় কমিটি আছে, আমাদের উচ্চ নেতৃত্বরা আছেন, দিল্লিতে আছেন, তারা সমস্ত কিছু পরিলক্ষিত করবেন, আমাদের অবজারভার আছেন। তো যদি উনি করে থাকেন তাহলে দল ব্যবস্থা নেবেন, আর যদি না করে থাকেন তাহলে দল ব্যবস্থা নেবেন না।
কিন্তু উনি তো সাংবাদিক সম্মেলন করে বলছেন, সরাসরি প্রশ্ন তুলছেন রাজ্য সরকারের আইনি ব্যবস্থা নিয়ে, আইন শৃঙ্খলা রাজ্যে নেই, অরাজকতা চলছে রাজ্যে, হুলিগানিজম চলছে, একেবারে এই শব্দগুলো ব্যবহার করেছেন তিনি। শুনুন, আমি বলছি যে উনি যদি এটা যদি দল বিরোধী হয়ে থাকে তাহলে দল ব্যবস্থা নেবে, এখানে আমি তো আপনাকে কিছু বলতে পারবো না। যদি ওনার বক্তব্য দল বিরোধী হয়ে থাকে তাহলে দলই তো ব্যবস্থা নেবে, যেহেতু আমরা সাংগঠনিক দল। কি মনে হয় এই যে এই আমাদের দলের দলকে কোথাও কি বিপাকে ফেলার চেষ্টা হচ্ছে, বা সুদীপ রায় বর্মণের এই বক্তব্যগুলো আগামী দিনে 23-এ লড়াইয়ের ক্ষেত্রে আপনাদের জন্য একটা কঠিন পরিস্থিতি হবে না? কারণ তিনি শাসক দলের বিধায়ক। শুনুন, আজকে পর্যন্ত উনি তো বিজেপির এই বিধায়ক না, তো সেই কারণে ওনার বক্তব্য, ওনার বিষয় যা কিছু উনি বলবেন, যা কিছু করবেন সেটার প্রতি দল নিশ্চয়ই নজর রেখেছেন। এবার দল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন। যদি উনি দল বিরোধী কাজ করে থাকেন দল ব্যবস্থা নেবেন, বলছি বারবার, দল ব্যবস্থা নেবেন, এটা দলীয় বিষয়, দলের ব্যাপার। কিন্তু অনেকটা দেরি হয়ে যাচ্ছে না এই বিষয়গুলো, মানে নির্বাচনের ভোট বাক্সে একটা প্রভাব ফেলবে বলে মনে হয় না? এবং তার প্রভাব কি কোথাও পুরো ভোটেও আমরা দেখলাম যে বিরোধীদের ভোট বাক্সে খানিকটা হলেও ভোট পড়েছে, এবং সেটা তৃণমূলের ক্ষেত্রে অনেকটা বেশি। ভোট বাক্সে ভোট বেড়েছে, ভোট বাক্সে যে বিরোধীদের যে ভোটটা পড়লো সেখানে তৃণমূল কংগ্রেস, যেটা আমরা বারবার শুনেছি, এবং আমি নাম করে বলছি, সুদীপ রায় বর্মণের একাধিক ঘনিষ্ঠ ব্যক্তিকে দেখা গেছে তৃণমূলের প্রার্থী তালিকায়। তার মধ্যে শ্যামল পাল থেকে শুরু করে 1 নম্বর ওয়ার্ডের প্রার্থী, 5 নম্বর ওয়ার্ডের প্রার্থী, আর অনেক প্রার্থী রয়েছে, আমার কাছে নাম রয়েছে, তারা সুদীপ ঘনিষ্ঠ। তো এই জায়গাতে দাঁড়িয়ে যখন সুদীপ রায় বর্মণের ঘনিষ্ঠরা তৃণমূলে যাচ্ছে, আমি বলছি না, আমি এটাও ছেড়ে দিলাম যে সুদীপ বর্মণ তাদেরকে বলেনি, তারা সুদীপ বর্মণ থেকে দূরে চলে গিয়ে করছে, কিন্তু যখন তিনি বক্তব্যটা রাখছেন ঠিক নির্বাচনের আগের দিন, যখন সরব প্রচার শেষ, তখন দাঁড়িয়ে এই বক্তব্যটা কোথাও কি ভোটে প্রভাব ফেললো না? বা আগামী দিনেও যে সেটা প্রভাব ফেলবে না, 23-এর নির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ নির্বাচন, এই নির্বাচনেও যে প্রভাব ফেলবে না, সুতরাং এই যে দেরিটা হচ্ছে ওনার বিরুদ্ধে, উনিও নিজের সিদ্ধান্তে অটল থাকছেন, তিনি বারবার বলছেন উনি এই নেতৃত্ব মানতে পারছেন না, তিনি বারবার কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বলেছেন। সুতরাং এই জায়গাগুলোকে দল কবে ঠিক করবে? এই যে একটা অন্তর্কোন্দল, যেটাকে তৃণমূল কংগ্রেস কাজিয়া, এই ঘরের কাজিয়াটাকে হাতিয়ার করছে বিজেপি। দলে বিজেপিতে আমাদের ব্যক্তিগত চয়েস বলতে কিছু নেই, যে আমি ওনাকে পছন্দ করি না তার জন্য ওনাকে সরিয়ে দিতে হবে, এটা কিন্তু বিজেপিতে হয় না। তাই কেউ যদি বলে যে আমি ওই ব্যক্তিকে সরালে তারপরে আমি দল করব, এরকম তো বিষয় বিজেপিতে হয় না। এরকম বিষয়, এসব বিষয়ে যারা বলে তাদেরকে দল এসব কথাকে গুরুত্ব দেয় না, তাদের বক্তব্যকে গুরুত্ব দেয় না। দল যখন যেটা দরকার সেটাই সিদ্ধান্ত নেয় দলীয় স্বার্থে এবং সমাজের স্বার্থে, দেশের স্বার্থে দল সিদ্ধান্ত নেবে। তো বিজেপিতে আমার তো 25 বছর হয়ে গেছে বিজেপিতে, একদম ছোটবেলা থেকে বিজেপি করি। এই দলটাকে যতটুকু আমি জানি, এই দলের সিদ্ধান্ত নেওয়াটা খুব চটজলদি সিদ্ধান্ত হয় না দলে, এবং সিদ্ধান্ত যেটা নেবে সেটা চিন্তা ভাবনা করে, বিশ্লেষণ করে সেটাকে সময় সাপেক্ষ নেওয়া হবে। আর যখন যার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তখন ওই ব্যক্তির বিরুদ্ধে সঠিক ব্যবস্থাই নেবে এবং কঠোর ব্যবস্থাই নেবে। তো বিজেপিতে থেকে বিজেপির ক্ষতি যারা করবে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। এবার সুদীপ বর্মণই হোক বা অন্য কেউ হোক, যে কেউ হোক, যে দল, আমরা কি বলি, আমরা বলি ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়। তো ব্যক্তি কখনো দল থেকে বড় হতে পারে না, দল কখনো দেশ থেকে বড় হতে পারে না। সুতরাং এখানে যে কেউ হতে পারে। যদি কেউ ভাবে যে আমি দল থেকে বড় হয়ে গেছি, এটা বিজেপিতে সম্ভব নয়, এটা অন্য দলে সম্ভব। আর ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি বিজেপি করে না। হ্যাঁ, আমরা ব্যক্তির যে যে গ্রহণযোগ্যতা সেটাকে দলের মধ্যে কাজে লাগানো হয়। তার জন্য ওই ব্যক্তিকে, এই ব্যক্তি যদি ভাবে যে আমি দল থেকে বড় হয়ে গেছি, আমি যা বলবো সেটাই হবে দলে, সেটা অসম্ভব, বিজেপিতে কখনো সম্ভব না। এবং এটা দীর্ঘদিন বিজেপি করার সুবাদে সেটা আমি ব্যক্তিগতভাবে কাছে থেকে সেটা জানি। সুতরাং এখানে কোনো কোশ্চেন থাকে না। দল
সঠিক সময়ে সঠিক সব সিদ্ধান্ত নেবে। তার জন্য দলের মিশনারি আছে, কমিটি আছে, যারা দলের জন্য চিন্তা করেন, দলের সংগঠনকে নিয়ে চিন্তা করেন, দলের ডেভেলপমেন্টকে চিন্তা করেন, এরকম ব্যক্তিরাও আছেন। সুতরাং এতে তাড়াহুড়ো করার কিছু নেই। দলের যেখানে ক্ষতি হবে, যারা ক্ষতি করবে, যিনি ক্ষতি করবেন, তার বিরুদ্ধে দল সঠিক সময় সিদ্ধান্ত নেবে। ঠিক, একেবারেই তাপসদা, আপনাকে আমরা অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আমরা এতক্ষণ যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, আমাদের আজকের সম্পাদকীয় যে মূল আলোচনা ছিল সেটা হচ্ছে 23-এর লড়াই কতমুখী হবে, প্রথম প্রসঙ্গ ছিল আমাদের। দ্বিতীয় প্রসঙ্গ ছিল সুদীপের গন্তব্য কি মোড় ঘোরাবে রাজ্য রাজনীতির। সেখান থেকে আমাদের বক্তাদের বক্তব্য আমরা শুনলাম। প্রতিদিন রাত 7টা থেকে আমাদের এই অনুষ্ঠান থাকবে, আপনাদের নজর অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। আমি আজকে আবারও ধন্যবাদ জানাচ্ছি মৃন্ময় চক্রবর্তী। মৃন্ময়দা প্রতিদিন আমাদের সঙ্গে থাকেন, যখনই ওনাকে বলি উনি সময় দেন। তাপসদাকেও অসংখ্য ধন্যবাদ জানাই, তাপসদা আজকে বিজেপির হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তাপসদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। একই সঙ্গে আমাকে বলতে হচ্ছে আজকের এই অনুষ্ঠান এখানে আমাকে শেষ করতে হবে। অবশ্যই আমাদের প্রতিদিন আলোচনা থাকবে, কিন্তু যে বিষয়টা বলতে হচ্ছে, নির্বাচন যত এগিয়ে আসছে, আমি বলবো একটা নির্বাচন তো সাঙ্গ হলো, পুরো নির্বাচন সাঙ্গ হয়েছে, যথেষ্ট চাপানোতর ছিল, রাজ্য রাজনীতিতে যথেষ্ট আলোচনা হয়েছে। এবার কিন্তু মূলত আমরা বলতে পারি আগামী বছর 5টি রাজ্যের নির্বাচন রয়েছে, তার ঠিক পরেই 23-এর নির্বাচন, আমরা বিধানসভা নির্বাচন বলতে পারি। সুতরাং একেবারেই আমরা বলতে পারি আগামী বছর পুরো ভোটময় একটা বছর যাবে। 5টি রাজ্যের নির্বাচন একসঙ্গে রয়েছে, একইভাবে আমাদের 23-এর নির্বাচন রয়েছে। সেই দিকে রাজনৈতিক মোড় কোন দিকে মোড় খায়, কারণ রাজনীতিতে পরিবর্তন বিষয়টা খুবই একেবারে আমরা বলতে পারি যখন তখন একটা বিষয় আরেকটা বিষয় পরিবর্তন হচ্ছে, সেই বিষয়গুলো খুবই আকর্ষণীয় থাকে এবং সেই দিকে আমাদের নজর থাকবে। প্রতি মুহূর্তের আপডেট আমরা আপনাদের কাছে তুলে ধরবো। ভালো থাকবেন, প্রত্যেকে সঙ্গে থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন পাবলিক নাও। নমস্কার, শুভরাত্রি।